হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু পথের পাঁচালী আইএএস। তো দেখো, আজ থেকে আমরা ক্লাস 11-এর এনসিইআরটি, যেটা ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক, ক্লাস 11-এর যে পলিটিক্যাল সায়েন্সের এনসিইআরটি বোর্ডের যে বইটা আছে, তো তার দুটো পার্ট আছে। তার মধ্যে ফার্স্ট যে পার্টটা আছে ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যাট ওয়ার্ক, ওটার আমরা বাংলা ভার্সন পড়ব। ঠিক আছে? তো বাংলায় যেটা ট্রান্সলেট করা হয়েছে সেটা সাহিল স্যার অ্যান্ড তার টিমের দ্বারা ট্রান্সলেট করা হয়েছে, আর সেটাই পড়াবো এখানে। ওকে, তো লেটস সি ইট। তো ফার্স্ট চ্যাপ্টারে দেখো, যেটা চ্যাপ্টার 1, তোমরা যে কেউ ইংরেজি বইটা পাশে রাখবে। ঠিক আছে? যেটা এনসিইআরটি বোর্ডের বই সেটাকে পাশে রাখবে, সাথে রাখবে, এবং চ্যাপ্টার মিলিয়ে পড়ে নেবে। ওকে, তো দেখো চ্যাপ্টার 1 হচ্ছে কনস্টিটিউশন হোয়াই অ্যান্ড হাউ। তাহলে সংবিধান হচ্ছে কেন এবং কিভাবে। তো এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, এটা থেকে আমি স্টার্ট করছি। ভূমিকা। ভারতীয় সংবিধান সবচেয়ে বড় লিখিত সংবিধান, যা নির্বাচন থেকে শুরু করে প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী বৃহৎ অংশ নিয়ে গঠিত। কিন্তু প্রথমেই যদি আমরা এই সব ব্যাপারে পড়তে শুরু করি, তাহলে এত বড় সংবিধান আমাদের পক্ষে বোঝা অসম্ভব হয়ে পড়বে। তাই ভারতীয় সংবিধানের প্রত্যেকটি অংশ পড়ার আগে আমাদের এর সম্পূর্ণ সাধারণ গঠন সম্পর্কে ধারণা লাভ করতে হবে। তাহলে পৃথিবীতে যত সংবিধান আছে, ভারতীয় সংবিধান হচ্ছে সবচেয়ে বড় লিখিত। এর ড্রাফটটা হচ্ছে সব থেকে বড়োভাবে লিখিত করা হয়েছে। রিজনটা কি? বিভিন্ন দেশ থেকে বিভিন্ন প্রিন্সিপাল সংগ্রহ করে ভারতীয় সংবিধান রচনা করেছেন আমাদের বাবাভাই আম্বেদকর। ঠিক আছে? তো তিনি যখন এই সংবিধান রচনা করেন, তো সেই সময়ে যে ড্রাফটগুলো সেগুলি এখন অত বড় একটা সংবিধান হিসাবে রচনা হয়ে গেছে। ওকে, তো দেখো, যেহেতু ভারত ফেডারেল সিস্টেম, তো এখানে প্রেসিডেন্ট আছে, প্রধানমন্ত্রী আছে, ইভেন কোর্ট, ল, সব কিছু আছে। তো এই যে এত বড়, এত সুবিস্তার যে সংবিধান আছে, তো সেটা না একবারে আমাদের পক্ষে বোঝা সম্ভব নয়। সেই জন্যই সংবিধানের প্রতিটা পার্ট ধীরে ধীরে পড়তে হবে। ওকে, তো দেখো, যাই হোক, এই চ্যাপ্টারটি পড়ে আমরা যে যে বিষয় সম্পর্কে ধারণা লাভ করব সেগুলো নিম্নলিখিত। ফার্স্ট কি? প্রথমে দেয়া আছে, দেখো, সংবিধান কথার অন্তর্নিহিত অর্থ কী। সংবিধান কথার অন্তর্নিহিত অর্থাৎ ভেতরের যে মানে, সেটা কি? সংবিধান একটি সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আমাদের সোসাইটি, আমাদের সমাজ, একটা কান্ট্রি, একটা দেশের জন্য সংবিধান কতটা গুরুত্বপূর্ণ। সংবিধান কেমনভাবে সমাজে ক্ষমতার বন্টন ও নিয়ন্ত্রণ করে, এবং সর্বশেষে ভারতীয় সংবিধান কেমনভাবে তৈরি হলো। তাহলে 3 নম্বরটা কি? সংবিধান কেমনভাবে সমাজে ক্ষমতার বন্টন ও নিয়ন্ত্রণ করবে। একটা দেশ, একটা সময়, একটা কালকে চালানোর জন্য সংবিধান যথেষ্ট এবং বিশেষ প্রয়োজন। তো সেটা কিভাবে সমাজের মধ্যে ক্ষমতার বন্টন, মানে কি? সমাজে একটা রুলস, নিয়ম, শৃঙ্খলা, যার মধ্যে দিয়ে একটা দেশ চালিত হবে। একটা মানুষ যদি শৃঙ্খলে বাঁধা থাকে, তাহলে সে একটা মানুষ হিসাবে গড়ে উঠতে পারবে। তো সেই যে ক্ষমতার বন্টন এবং নিয়ন্ত্রণ, যেটা মানুষের নিজস্ব স্বাধীনতার ভিত্তিতেই থাকবে, এবং সে যাতে কোনো খারাপ কাজ না করে, কুকাজ না করে, তো সেদিকেও ধ্যান দিয়ে হবে, সেই হিসাবেই রচনা করাবে। সর্বশেষে কি বলছে? ভারতীয় সংবিধান কেমনভাবে তৈরি করা হলো, এটা আমরা এখানে দেখব। ওকে, সংবিধান কথার অন্তর্নিহিত অর্থ কী? তাহলে ফার্স্ট পয়েন্ট কি? সংবিধান কথার অন্তর্নিহিত অর্থ কী? তুমি যদি ইংলিশ বইটায় চলে যাও, যেটা এনসিইআরটি, তো ওখানে লেখা আছে, এ কনস্টিটিউশন ইজ এ বডি অফ ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অ্যাকর্ডিং টু হুইচ এ স্টেট ইজ কনস্টিটিউট অর গভর্নড।
তাহলে একটা কনস্টিটিউশন কি হচ্ছে, একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপালে একটা বডি, যেখানে একটা স্টেটকে কি করবে, কনস্টিটিউট করবে আর গভর্ন করবে। দেখো এখানে বাংলাতে কি লিখেছি, ইংরেজিতে কনস্টিটিউশন শব্দটির বাংলা প্রতিশব্দ নিয়ে কিছু মতভেদ রয়েছে, তবে সাধারণভাবে একে সংবিধান ও শাসনতন্ত্র শব্দ দ্বারা লেখা হয়। ফার্স্টটা কি সংবিধান, সেকেন্ডটা কি শাসনতন্ত্র। সাধারণভাবে সংবিধান বলতে বুঝি বিধিবদ্ধ আইন যার দ্বারা কোনো দেশ পরিচালিত হয়। বিধিবদ্ধ আইন যার দ্বারা কোনো দেশ পরিচালিত হয়। তাহলে একটা সংবিধান হচ্ছে একটা লিখিত বা বিধিবদ্ধ আইন যেটার দ্বারা কোনো দেশকে কি করা হচ্ছে, পরিচালনা করা হচ্ছে। একটা দেশের জনসংখ্যা তো অনেক, ঠিক আছে, তো একটা দেশের এই বিশাল ভাস্ট জনসংখ্যা, বিভিন্ন আমাদের ইন্ডিয়ার মতো একটা বিশাল দেশে বিভিন্ন রিজিয়ন আছে, বিভিন্ন ল্যাঙ্গুয়েজ আছে, বিভিন্ন তোমার কি বলবো রিলিজিয়ন আছে। তো এই যে জিনিসগুলো, এগুলোকে একটা ধাপে একসাথে বাঁধার জন্যই সংবিধান তৈরি করা হয়েছে অ্যাকচুয়ালি। ওকে, তারপর দেখো সংবিধান সমাজের জন্য কতটা গুরুত্বপূর্ণ। সংবিধান সমাজের জন্য, ঠিক আছে, সমাজের জন্য কতটা বা সোসাইটির জন্য কতটাই গুরুত্বপূর্ণ। তাহলে সংবিধান কি, এর কাজই বা কী, সমাজের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ, এসবের উত্তর অতটাও শক্ত নয় যেটা আমরা ভাবি। তাহলে চলো জানা যাক এর সম্পর্কে। সংবিধান সম্মতি দেয় সমন্বয় এবং আশ্বাসন। তাহলে এটা একটা ফিচার্স আমরা জানছি, একটা গঠন কি, সংবিধান সম্মতি দেয় সমন্বয় মানে একসাথে হওয়ার, এবং আশ্বাসন তোমাকে নিশ্চিত একটা ভরসা দিতে পারে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে চলো এটার সম্পর্কে ধারণা লাভ করি। ধরো তুমি একটি বিশাল বড় সমাজের একজন সদস্য, যেখানে জাতি, ধর্ম, বর্ণ, ভাষা ভেদে বিভিন্ন ধরনের মানুষ বাস করে। তারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন ধরনের, আর তারা বিভিন্ন জীবিকার সঙ্গে যুক্ত ইত্যাদি। এবার ভাবো সমাজের অন্যান্য যেসব সদস্য আছে তাদের বিভিন্ন ধরনের প্রশ্নর সমস্যা আছে, ঠিক আছে, সমস্যা আছে। যেমন ধরো বা সমস্যায় পড়ে, যেমন ধরো একজন ব্যক্তির কতটা সম্পত্তি থাকা দরকার, এটা কি বাধ্যতামূলক? যে সমস্ত ব্যক্তিকে বা শিশুকে শিক্ষা নিতে হবে তারা কারা? তো এই সব প্রশ্নই হতে পারে যে এগুলি সমাজের শান্তি বিঘ্নিত হতে পারে বা করতেই পারে সিম্পল। কারণ দেখো তোমার যেটা রাইট টু প্রপার্টি অ্যাক্ট ছিল, সেটা তো প্রথমে তোমার ফান্ডামেন্টাল রাইট ছিল, ঠিক আছে, তো তারপর সেটাকে কি করে দেওয়া হলো, লিগ্যাল রাইট করে দেওয়া হলো, যাতে করে একজন ব্যক্তি যে বিশাল সম্পত্তির মালিকানা সেটা যাতে না হতে পারে। ফার্স্ট কথা একটা লিমিটে থাকবে, যাতে করে কি হবে, সমাজের মধ্যে সমানভাবে সম্পত্তির বন্টনটা হতে পারে, ঠিক আছে। এবার দেখো এই যে শিশুকে শিক্ষা দিতে হবে, তো এইগুলোও একটা 13 থেকে 15 বছরের শিশুকে শিক্ষা দিতে হবে, এগুলোও একটা কনস্টিটিউশনের আন্ডারে চলে আসছে। ফলে কি আমরা বাচ্চাদের শিক্ষা দিতে বাধ্য, বা 18 বছরের আগে যে বিয়ে দেওয়া যাবে না, ঠিক আছে, এটা এখন বাড়িয়ে কত হয়ে গেল, 21 বছর হয়ে গেল। এই যে এই জিনিসগুলো করছে কি সমাজের হিতের জন্যই করছে, যাতে সমাজের যে শান্তিটা আছে সেটা যাতে বিঘ্নিত না হয় সেই জন্যই, ঠিক আছে। তাই একথা বলা যেতে পারে যে সকলকে একত্রিতভাবে থাকতে হলে একটি সাধারণ নিয়ম বা রুলস মানতে হবে বা ফলো করতে হবে, বোঝা গেল। সুতরাং আমরা বলতেই পারি সংবিধানের প্রথম বৈশিষ্ট্য হলো সকলের জন্য একটি সাধারণ নিয়ম তৈরি করা, যা সকলের মধ্যে সমন্বয় আশ্বাসন তৈরি করবে, বোঝা গেল। তো ফার্স্ট ফাংশন অফ এ কনস্টিটিউশন কি, দ্য ফার্স্ট ফাংশন অফ এ কনস্টিটিউশন ইজ টু প্রোভাইড এ সেট অফ বেসিক্স রুল দ্যাট অ্যালাউ ফর মিনিমাম কোঅর্ডিনেশন অ্যামংগেস্ট মেম্বার্স অফ এ সোসাইটি। এটা ইংলিশ বইটা খুলবে, তো ইংলিশ বইয়ে বড় বড় করে দেওয়া আছে NCERTর ওই বইটাই। ওকে, এবার দেখো একটা কনস্টিটিউশন বা সংবিধান তো তৈরি করা হলো, বা সামহাও ধরো তৈরি করা এখনও হয়নি, তো সুতরাং কে সেটাকে তৈরি করবে, কেই বা ডিসিশন নেবে বা সিদ্ধান্ত নেবে, আর কেই বা সেগুলোকে ফলো করবে,
সেটাও আমাদের জানা দরকার। তো পয়েন্টটা দেখো, কে সিদ্ধান্ত গ্রহণ করবে তা ঠিক করা, বুঝলে? তো আমরা জানি সংবিধান হলো একটি বিধিবদ্ধ আইন যা ঠিক করবে শাসনতন্ত্র কেমনভাবে পরিচালিত হবে। তাহলে কি সংবিধান হচ্ছে একটা বিধিবদ্ধ আইন, যেটাকে বেঁধে দেওয়া হয়েছে বা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে শাসনতন্ত্রটা কেমনভাবে পরিচালিত হবে, সেটা একটা দেশের হোক বা একটা পৃথিবীর ক্ষেত্রে হোক, গ্লোবের ক্ষেত্রে হোক বা কোনো রাজ্যের ক্ষেত্রে হোক, বোঝা গেল? কিন্তু সেই আইনটি কি হবে, কেই বা তা তৈরি করবে? কারণ আমরা দেখেছি একটি সমাজে বিভিন্ন ধরনের মানুষ বাস করেন এবং হতে পারে কারোর এক্স নিয়ম পছন্দ তো কারোর ওয়াই নিয়ম পছন্দ। যেমন সামহাও ধরো, যেমন কি বলবো, বাক স্বাধীনতার কথা যদি বলতে চাও, তাহলে এক একটা পাবলিক আছে যাদের প্রচুর কথা বলা প্রয়োজন, যেটা ফালতু কথাও তারা বলে, আবার পয়েন্টিং কথাও তারা বলে। আবার কিছু কিছু পাবলিক আছে যারা বুঝে বুঝে কথা বলে, কিন্তু যেই কোর্টে চলে যাবে, ল অ্যান্ড অর্ডারে কোনো কাজ করতে যাবে, তো সেখানে তোমাদের যুক্তি পরামর্শমূলক যে কাজটা করছো সেই ব্যাপারেই তোমরা কথা বলবে। সুতরাং ওখানে কেউ ফালতু কথা বলবে না। এবার সেক্ষেত্রে কি হবে, যখন কোনো কেস স্টাডি হয় বা যেন কোর্টে কেস হয়, তো একজনের কি পছন্দ, একজনের পছন্দ যে এইভাবে এটা হলে ভালো হয়, আর একজনের ওইটা হলে ভালো হয়। ফলে কি হয়, দুটো পক্ষে দুটো কেস লড়া হয়, কেউ সত্যের পক্ষে থাকে, কেউ মিথ্যার পক্ষে থাকে। এরকম বিভিন্ন ডিফারেন্স বা বিভিন্ন ডেফিনেশন হতে পারে, ঠিক আছে? তো আমার যদি সিম্পলি যদি এক্সাম্পল দিই, যেমন ধরো এখন আমের সিজন চলছে, তো আই উড প্রিফার টু আম। তো আমি যদি আম পছন্দ করি বা আম খেতে পছন্দ করি, তার মানে এই নয় যে আমি ডেলি পছন্দ করি, ঠিক আছে? ফার্স্ট পয়েন্ট। আর সেকেন্ড পয়েন্ট হচ্ছে, আমি আম পছন্দ করলেও আমার মা খুব একটা পছন্দ করে না। তো সুতরাং এটা তার ওপর ডিপেন্ড করছে সে কেন পছন্দ করে না, আমি তাকে কিছু বলতে পারি না। তাই কি হচ্ছে, এই যে বিশাল বড় সমাজ আছে, সবার যে বিভিন্ন ধরনের যে মানুষ বাস করছে, তো তাদের যে নিয়মগুলো সবাইকারই যে পছন্দ হবে তার কোনো মানে নয়, আবার যে সবাইকার পছন্দ নাও হতে পারে তারও কোনো মানে নেই। সুতরাং কে এইটি ঠিক করবে সেটিও একটি বিরাট একটা প্রশ্ন, বোঝা গেল? সুতরাং যে কে এটা ঠিক করবে সেটাই একটা বড় প্রশ্ন। সংবিধান এই প্রশ্নের উত্তর ঠিক করে। তাহলে সংবিধান কি করে? এই প্রশ্নের উত্তর ঠিক করে যে সাধারণ নিয়মটি কি হতে পারে, একটা সিম্পল সাধারণ নিয়ম। যেমন ধরো, আমার মা যদি আম খেতে পছন্দ না করে আর আমি যদি আম খেতে পছন্দ করি, তাহলে আমার বাবা কি করবে, দুটোর মধ্যে ব্যালেন্স করার চেষ্টা করবে, ঠিক আছে? কিন্তু আমার মা কি করে, কিছুটা সুইট খেতে পছন্দ করে, ঠিক আছে? তো আমার মাকে বললো যে যে ঠিক আছে, তোমাকে পুরো আমটা খেতে হবে না, তুমি এক পিস খেয়ে দেখো, টেস্ট করে দেখো, যদি ভালো লাগে খাবে, নাহলে খাবে না, সিম্পল। তো উনি কী করবেন, যে হ্যাঁ আমার মেয়েটা খাচ্ছে, তো সুতরাং আমার মেয়েটার খাতিরে আমি এক পিস খেলাম, সিম্পল। ফলে কি হলো, যে উনি গোটা আমটাও খেলেন না বা উনি ডেলি ডেলি আমও খেলেন না, কিন্তু একটা সিম্পল একটা পিস খেলেন, ঠিক আছে? একটা সিম্পল নর্মাল নিয়ম যেটা সবাই করতে পারে। অনেকেই কী করে, তোমার ধরো ঘটিয়ার বাঙালদের কথা বলি, ঠিক আছে? ইফ ইউ ডোন্ট মাইন্ড, ঠিক আছে? এটা আমি কোনো জাতিগত মানে উদাহরণ দিচ্ছি না। তো ঘটিয়ার বাঙালদের একটা মজাদার সিচুয়েশন হচ্ছে, ওরা না প্রায় ঝগড়া করে, ঠিক আছে? তো ঘটিরা যা খায় বাঙালরা তাই খায় না, বাঙালরা যা খায় ঘটিরা তাই খায় না। কিন্তু একটা সিম্পলি জিনিস নোটিস করো, যে এরা যতই দুজনের মধ্যে ঝগড়া করুক, সবাই কিন্তু অ্যাকচুয়ালি বাঙালি, তো সবাই মাছ ভাত খায়, সিম্পল। তো এইটা হচ্ছে একটা সাধারণ নিয়ম, ঠিক আছে? তো এটা কি হতে পারে এবং কিংবা কার হাতেই এই ক্ষমতাটি থাকবে সেটাই এখানে বোঝাচ্ছে। তাহলে সংবিধান ওটা ঠিক করবে যে সাধারণ নিয়মটা কি হবে। সাধারণ নিয়ম কি হবে, মাছ ভাত, ঠিক আছে? তো কার হাতেই এই ক্ষমতাটা থাকবে, নিশ্চয়ই ওরা ঘটিদের হাতেও মানে ক্ষমতাটা দেবে না, আর এদিকে বাঙালদের হাতেও ক্ষমতাটা দেবে না। তো ঘটি আর বাঙালদের যদি না দেয়, কার হাতে ক্ষমতা দেবে, মানুষের হাতে দেবে। যে এদের মধ্যে ধরো আর কোনো সোসাইটি নেই, এরা দুজনেই আছে ধরো সামহাও, ঠিক আছে? যে এদের মধ্যে শিক্ষা নিয়েছে, ট্যালেন্ট আছে, যে সবাইকে সমান চোখে দেখে। ধরো এদের মধ্যেই দুটো পক্ষরই দুজন এমন ব্যক্তি আছে যারা সবাইকেই সমান চোখে দেখে, তারা ঘটি আর বাঙালদের মধ্যে ডিভিশন করে না, তো সেই ব্যক্তিকে দিতে পারে, সিম্পল কথা। তো এটাই এখানে বোঝাতে চেয়েছে, বুঝবে? তারপরে দেখো, যদি এই বিষয়টির সাংবিধানিক উত্তর খুঁজতে চেষ্টা করি, তাহলে দেখবে রাজতন্ত্রের রাজা সিদ্ধান্ত গ্রহণ করে, আবার অনেক সংবিধানে একটি দল সিদ্ধান্ত গ্রহণ করে, যেমন সোভিয়েত ইউনিয়নের সংবিধান। তাহলে রাজতন্ত্র, ধরো তুমি আরব কান্ট্রিতে চলে যাও, ঠিক আছে? ওদের ওই কান্ট্রিতে কী হয়, জেনারেশনকে জেনারেশন রাজা হয়, ঠিক আছে? তো ওখানে রাজা ডিসিশন নেয়। এবার রাজতন্ত্র কী হয়, অনেকের
পক্ষে ভালো নয়, অনেকের পক্ষে ভালো, যারা পছন্দ করে, নিশ্চয়ই আরব কন্টিনেন্ট এলাকায় সবাই পছন্দ করে, ঠিক আছে। তো রাজা ডিসিশন নেবে যে এখানে অ্যাপেল খাওয়া চলবে না আঙুর খাওয়া চলবে না আম খাওয়া চলবে, ঠিক আছে। তো রাজা যে ডিসিশনটা নেবে সেটাকেই তোমাকে মেনে নিতে হবে। কিন্তু তুমি সোভিয়েত ইউনিয়নে চলে যাও সংবিধানে, তো ওখানে কি হয়, একটা দল, নির্দিষ্ট দল ডিসিশনটা নেয়। এবার সেই দলটাকে ধরো আমাদের মতো সাধারণ মানুষরাই সিলেকশন করেছে, সিলেকশন করে করে, যেমন আমাদের ভোট হয় নর্মাল ম্যাটার, তো সেইভাবে ধরো সিলেকশন করেছে, সেই দলটা ঠিক করলো যে না এটা হওয়া উচিত, এটা ঠিক, এটা ঠিক, এটা মানুষের হিতে ওরা ঠিক করে দিল, ঠিক আছে। এরাও মানুষের হিতে ঠিক করে, এরাও মানুষের হিতেই ঠিক করে, ঠিক আছে, যদি পজিটিভলি নাও। তো সোভিয়েত ইউনিয়নটা কি একটা দল ঠিক করে, এটাই হচ্ছে ফ্যাক্ট। ওকে, কিন্তু এবার প্রশ্ন হলো গণতান্ত্রিক সংবিধানে কে এই সিদ্ধান্ত গ্রহণ করবে? তাহলে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট, গণতান্ত্রিক, ঠিক আছে, এর যে সংবিধান সেখানে কে এই ডিসিশনটা মেক করবে? এবার দেখো, এবার যদি তুমি বলো যেহেতু গণতন্ত্র সুতরাং জনগণ ঠিক করবে, সিম্পল ম্যাটার। যেমন ধরো আমাদের একটা ফ্যামিলি, এটা ধরো আমি আমার কথা বলছি, আমি জয়েন্ট ফ্যামিলিতে বাস করি, ঠিক আছে। তো আমি যে জয়েন্ট ফ্যামিলিতে বাস করি, তো আমার দাদুরা হচ্ছে 4 ভাই, ঠিক আছে, এবার তাদেরও সব জেনারেশন আছে, তো আমার বাবারা হচ্ছে 5 ভাই, ঠিক আছে, আমরা টোটাল একটা বিশাল বড় জয়েন্ট ফ্যামিলি। তো এখানে একটা জিনিস দেখো, জনগণ ঠিক করবে তাহলে বিভিন্ন ব্যক্তির, এবার দেখবে যখনও কোনো বড় বড় ডিসিশন হয় তখন কে মেক করে, দেখবে দাদুরা মেক করে, যারা বয়োজ্যেষ্ঠ আছে, ঠিক আছে, তারা একটু বাবা কাকাদের সঙ্গে বসলো, বসে ডিসিশন মেক করলো, কিন্তু সেখানে ছোটরা বা কোচিরা কিছু বলতে পারে না, যেমন ধরো আমাদের মতো যারা জেনারেশন আছে, বোঝা গেল। এবার তাদের ডিসিশন মেকিংয়ে কোনো হাত নেই, কিন্তু বয়স্করা কেন ঠিক করে, তারা একটু এক্সপিরিয়েন্স মাল আছে, তো সুতরাং তারা কি করে, তারা নিজেরা ঠিক করার চেষ্টা করে, বুঝবে। তো সুতরাং এই যে বলছে, এবার যদি তুমি বলো যেহেতু গণতন্ত্র সুতরাং জনগণ ঠিক করবে, এবার ধরো দাদুরা কি করলো, ধরো আমাদের এই পুরো ফ্যামিলিটা কি করলো, সবাই মিলে এক কাছে বসলে হই হট্টগোল যেমন হয়, কমন ম্যাটার, তো সবাই মিলে ডিসিশন মেক করতে লাগলো, যে যার নিজের মতো রায় দিতে লাগলো, কে শুনবে, কে দেখবে, আর কে রাখবে, এটাই হচ্ছে কোশ্চেন। যদি আমাদের বাড়িতে যদি 45 জন লোক হয়, ঠিক আছে, তো 45 জনই যদি ডিসিশন দেয় যে না দেখো আজকে আমরা, মানে ধরো একদিন রান্না হচ্ছে, তো ডিসিশন করলো যে না আজকে মাছ ভাত রান্না হবে বা আজকে মাংস ভাত রান্না হবে, তো এক একজনের এক একটা চয়েস, কেউ মাছ খেতে ভালোবাসে, কেউ মাংস খেতে ভালোবাসে, সবাই মিলে যদি ডিসিশন দিতে থাকে তাহলে কিছু রান্না হবে, সেসব খিচুড়ি হবে, যা বললে বুঝবে। তো এইটাই এখানে কেসটা বলছে, যদি বলি জনগণ ঠিক করবে তাহলে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করবে, সিম্পল, ঠিক আছে। আমি আমার পছন্দের খাবার বলবো, মা মায়ের পছন্দের বলবে, বাবা বাবার পছন্দের বলবে, তারপর কাকারা কাকার পছন্দের বলবে, আরও কাকার ছেলেরা কেউ তাদের পছন্দের বলবে, এইভাবেই করতে থাকবে, বোঝা গেল। তো সুতরাং আবার বিভিন্ন জনগণ বিভিন্ন কাজে যুক্ত, ঠিক কি না, বিভিন্ন জনগণ বিভিন্ন কাজে যুক্ত, যেমন আমার কাকা ধরো ইলেকট্রিসিটিতে যুক্ত, এবার ছোটো কাকা ধরো তোমার জলসেচের সাথে যুক্ত, ঠিক আছে, এভাবে বাবা ধরো বই খাতার সাথে যুক্ত, তো সুতরাং এরা বিভিন্ন কর্মসূত্রে সব আলাদা আলাদা, বুঝবে। সুতরাং সকলের প্রতিদিন এসে সিদ্ধান্ত দেওয়া কিংবা সিদ্ধান্ত থেকে কি ভোট দেওয়া সম্ভব নয়, তাহলে 3 জনের সকালে সবাই বেরিয়ে চলে যায় নিজের কাজে, তো সুতরাং সকলে টাইম দিতে পারে না, কারোর ফার্স্ট সকালে কাজ থাকে তো কারোর একটু লেটে থাকে, তো সুতরাং সকলের পক্ষে সম্ভব নয় ডেলি মাকে বলা বা কাকিমা সবাইকে বলা যে কি রান্নাটা হবে এখানে, ঠিক আছে, এটা বুঝবে, কমন সেন্সে আমি বুঝাচ্ছি। দেখো এই প্রশ্নের উত্তর পাওয়া যায় ভারতীয় সংবিধানে, তাহলে এই প্রশ্নের উত্তর কোথায় পাওয়া যায়, ভারতীয় সংবিধানে। ভারতীয় সংবিধানে নির্দিষ্টভাবে পার্লামেন্টের হাতে ক্ষমতা প্রদান করেছে, তাহলে কার হাতে ক্ষমতা প্রদান করেছে, ভারতীয় সংবিধান একদম নির্দিষ্টভাবে পার্লামেন্টের হাতে, বোঝা গেল, যেখানে জনতা দ্বারা নির্বাচিত প্রতিনিধি আইন প্রণয়ন করেন, তাহলে যেখানে জনতা দ্বারা নির্বাচিত প্রতিনিধি আইন প্রণয়ন করে, এই ধরো আমার পুরো ফ্যামিলিটা, ঠিক আছে, তো পুরো ফ্যামিলিটা ঠিক করেছে যে না ছোটো দাদুই ঠিক করবে আজকে কি রান্না হবে, আজকে কি খাওয়া হবে, আজকে কি হবে না,
তাহলে ভোটটা কাকে দিল? ধরো ছোটো দাদুকে দিল। তো ছোটো দাদু কী ডিসিশন করলো? না, আজকে তাহলে কী হোক, পোলাও হোক, সিম্পল জিনিস। তো জনতা সেটা মেনে নিতে বাধ্য। এবার পোলাও কেউ খেতে ভালোবাসে না এমন পাবলিক পাবে না। যেমন ধরো রেস্টুরেন্টে গেলে বিরিয়ানি খাওয়ার জন্য একটু তো লোভ ধরেই যে একদিন একটু বিরিয়ানি খেয়ে নিই বা ভালো খাবারই খেয়ে নিই। তো সিস্টেমটা সেরকম, যেটা সবার পছন্দ হয়, ঠিক আছে? তো সবার ফেভারে রেখে একটা জিনিস তৈরি করা হলো। সেই রকম হচ্ছে পার্লামেন্টের হাতে এই ক্ষমতাটা প্রদান করেছে যে জনতা দ্বারা নির্বাচিত প্রতিনিধি যে আছে সেই আইন প্রণয়ন করতে পারবে। বোঝা গেল? সুতরাং বলা যেতে পারে সংবিধান ঠিক করে কার হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা থাকবে, যার দ্বারা শাসন পরিচালিত হবে। বোঝা গেল? তাহলে সংবিধান ঠিক করে যে কার হাতে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাটা থাকবে, কার হাতে, যার দ্বারা কী হবে? শাসন পরিচালিত হবে। ওকে, তো আজকে আমি এতটাই পড়ালাম, ঠিক আছে? এটা দেখো ইংরেজি বইটা দিয়েছি, তো এটা এই কারণে দিয়েছি যে এই জিনিসটারই যে ট্রান্সলেশন করা আছে সেটা দেখানোর জন্যই আমি এটা তুলে দিয়েছি, তোমরা বইয়ের সাথে মিলিয়ে নেবে। দুটো পেজ আমি দেখালাম। ওকে, তো থ্যাংক ইউ সো মাচ। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, মাস্ট সাবস্ক্রাইব, ঠিক আছে? এই কারণে বলছি, কারণ বাংলা ধরে ধরে আমরা পড়িয়ে দিচ্ছি, তো সুতরাং এটা শোনো, বেশি করে শোনো, মনোযোগ দিয়ে পড়ো, অটোমেটিক কাজে লাগবে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ।